নমস্কার, বলছি বাংলায় স্বাগত। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি এমন একজনের কাছে যার জীবনী যে কোনো সিনেমা বা ওয়েব সিরিজের গল্পকে হার মানাবে। তার নাম বলার আগে তার সম্পর্কে একটু জানিয়ে নিলে আপনাদের বুঝতে সুবিধা হবে কেন আমি বলছি যে তার জীবনী যে কোনো সিনেমা বা ওয়েব সিরিজ এই সমস্ত গল্প বা উপন্যাসের গল্পকে হার মানাবে। এক একটি মেয়ে, একটি ছোট মেয়ে, সে তার জীবন শুরু করে যেমন আর ৫টা মেয়েদের জীবন শুরু হয় বাংলার, ঠিক সেরকমভাবেই। এবং তার আর্থিক অবস্থা এতটাই মানে শোচনীয় ছিল, যেই জায়গার থেকে সে তার পরিবারকে ব্যবসার সাহায্য করার জন্য একটি ছোট দোকান, বলা চলে একটি ডিমের দোকান, একটি বাজারের, সেই ডিমের দোকানে তার পরিবারকে সহায়তা করার জন্য সে কিন্তু সেইখানেও ডিমের দোকানে বসেও তার পরিবারকে সাহায্য করত। পরবর্তীকালে তার আগ্রহ জন্মায় পর্বতারোহণের জন্য। সেই ক্লাইম্বিং, সেই মাউন্টেনিয়ারিং, এই সমস্ত বিষয়ে আগ্রহ জন্মানো, এবং পরবর্তীকালে সে প্রপার ট্রেনিং নেয়। ট্রেনিং নেওয়ার পরে সে বড় বড়, আপনাদের বললে আপনারা বুঝতে পারবেন, এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা ইত্যাদি বহু পর্বত শৃঙ্গ তারা সে জয় করে। এবং আর্থিকভাবে পিছিয়ে থাকার পরেও সে এই সমস্ত পর্বতশৃঙ্গ জয় করেছে, সেটি বিভিন্ন খবরের কাগজে এসেছে। কিভাবে এত অসাধ্য সাধন সে করতে পারলো, এই সমস্ত বিষয়টা আমরা জেনে নেব। এবং আমি যার কথা বলছি সে আর কেউ নয়, তার নাম টুসি দাস। আমরা টুসি দাসের কাছে পৌঁছে যাচ্ছি, আপনারা সাথে থাকবেন। আমরা যেমনটা বললাম, আমাদের সাথে কিন্তু রয়েছে টুসি দাস। আপনারা সকলে জানেন যে পর্বতারোহী উনি, এবং রক ক্লাইম্ব করেছেন বহু বছর ধরে, এবং তার জীবন সম্পর্কে বলতে গেলে কিন্তু যে কোনো সিনেমা হার মানাবে। আজকালকার দিনে আপনারা সকলেই জানেন যে বিভিন্ন মনীষী, অ্যাথলিট, এনাদের নিয়ে বিভিন্ন সিনেমা হচ্ছে, এবং সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু টুসি দাসের জীবনী কিন্তু কোনো সিনেমার থেকে কম নয়। আমরা সেই টুসি দাসকে সামনে পেয়ে গেছি। আচ্ছা, শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা হচ্ছে আমি এনসিসি করতাম, ইন্ডিয়ান আর্মি উইংয়ে এনসিসি করতাম। তো যখন এনসিসি করি তখনই আমি জানতে পেরেছিলাম যে এরকম মাউন্টেনিয়ারিং বলে কিছু আছে বা এর জন্য কোর্স করতে হয়। কারণ আমরা আমাদের সিনিয়রকে দেখতাম বা তাদের ফটো দেখতাম। তো সেখান থেকে আর কি জানতে পেরেছিলাম মাউন্টেনিয়ারিং। আর আমি যার থেকে মেনলি জানতে পেরেছি তিনি হচ্ছে স্বপ্না মজুমদার। আমি না সারনেমটা ভুলে গেছি, স্বপ্না ম্যাডাম। উনি আমাদের এনসিসি ম্যাডাম। আর ওনার হচ্ছে কৃতিত্ব যে ইন্ডিয়া থেকে যখন প্রথম মেয়েদের এক্সপিডিশন হয়েছিল প্রথম, তো উনি তার একজন মেম্বার। আর উনি ললনা বলে একটা মাউন্টেন আর কি ক্লাইম্ব করেছিল ওনারা। তো ওই ম্যাডামের থেকে আর কি সব খোঁজখবর পেয়েছিলাম যে এইভাবে এই কোর্স হয়, জানতে হয়। সেই সূত্রেই আমার হচ্ছে মাউন্টেনিয়ারিংয়ে আসা। আচ্ছা, আমি শুরুটা বলেছি যে কিভাবে একজন মানে অ্যাথলিটের মধ্যেই তো পড়েন আপনারা। হ্যাঁ, কারণ আমি যেহেতু মাউন্টেনিয়ারের সাথে সাথে আমার স্পোর্টস ছিল, আমি স্পোর্ট ক্লাইম্বার, যেটা এখন অলিম্পিক স্পোর্ট। আচ্ছা, ঠিক আছে? কারণ আমি ওটাতে 12 খানা ন্যাশনাল ঘুরেছি। আচ্ছা। তো কিভাবে এই পুরো ব্যাপারটার মধ্যে জড়িয়ে গেলেন, তার শুরুটা যদি আমি বলি, কেন আমি সিনেমার কথা আমি রেফারেন্সটা টানলাম। সেই দমদম পার্ক আপনার বাসস্থান, যেখানে আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। দমদম পার্কে একটা ছোট বাজার, সেই বাজারে কিন্তু তার পরিবার কিন্তু একটা ছোট্ট ব্যবসা করত। সেই ব্যবসা করা, সেই রকম একটা খুব ছোট বাড়ির থেকে উঠে আসা একজন মহিলা, একটা মেয়ে, একটা বাচ্চা মেয়ে, সেই মেয়ে আজ সাফল্যের চূড়ায় পৌঁছেছে। সেই দিনগুলোর কথা মনে পড়ে? অবশ্যই পারে। ওটা তো দেখুন, আমরা সবাই যেখানেই ওপরে যাই না কেন, আমাদের পাটা কিন্তু মাটিতেই থাকে। আর আমরা যখন পায়ে মাটিতে থাকি তখন আমার সাথে জড়িত সব কিছুই আর কি যুক্ত থাকে। এবার যদি আমি ওই কিছু করে ফেলেছি বলে আমার নিচের বা আমার আশেপাশে সব কিছু ভুলে গেলাম, সেটা তো ঠিক না। তো আমাদের পরিবার কি, আমার বাবা, আমাদের ডিমের দোকান, একটা ছোট্ট ডিমের দোকান, ব্যবসা না, একটা ডিমের দোকান। তো আমার বাবা ওখানে ৩০-৪০ বছর ব্যবসা করেছে। আমি ২০ বছর দমদম বাজারে আমার ডিমের দোকান ছিল, বিক্রি করেছি। তারপরে আমার বিয়ে হয়ে যাওয়ার পর আমার মা, ভাই এসব চালিয়েছে। এখন এটা বন্ধ আছে আর কি। আচ্ছা, আমরা জানিয়ে রাখি যে
প্রথম পর্বতারোহী আহ, যিনি কিন্তু কাঞ্চনজঙ্ঘা সফলভাবে সামিট করেছেন, টুসি দাস। সেই অভিজ্ঞতাটা আমি শুনতে চাইবো। দ্য কাঞ্চনজঙ্ঘা, অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘা তো আমি আর চট করে চলে যাইনি। তার আগে আমি অন্তত পক্ষে 17-18খানা মাউন্টেন ক্লাইম্বিং করেছি, তার জন্য ট্রেনিং করেছি। আর আমি যেহেতু স্পোর্টস পার্সন, তার জন্য আমাকে রেগুলার প্র্যাকটিস করতে হতো। আমি সল্টলেক স্টেডিয়ামে ডেইলি 3টে থেকে 8টা-10টা অবধি আমি ওখানে ক্লাইম্বিং করতাম, প্র্যাকটিস করতাম। ঠিক আছে? তো কাঞ্চনজঙ্ঘা চড়ার আগে আমি মাউন্ট থালাইসাগর ক্লাইম্বিং করেছি, যেটা আপনি জানেন ওয়ার্ল্ড ফার্স্ট লেডি অ্যাসেন্ট, ওয়ার্ল্ড রেকর্ড আছে ওটার। তারপরে আমি এভারেস্ট ক্লাইম্বিং করেছি। তারপরে আমি তখন যখন জানতাম 2013 পর্যন্ত এভারেস্টের থেকে কোনো 8000 মিটার আর চড়তো না। মানে এভারেস্ট ক্লাইম্বিং করেছে, তারপরে আর কেউ কিছু নেই। আমার মনে হয় আমিই প্রথম দুটো 8000 মিটার ক্লাইম্বিং করেছে। ওকে? 2013 এভারেস্ট, 2014 কাঞ্চনজঙ্ঘা। তো ওটা যাওয়ার আগে অ্যাকচুয়ালি আমার প্ল্যান ছিল আমি ধলাগিরি ক্লাইম্বিং করব। বাট আমি যার সাথে ক্লাইম্বিং করতে যাবো আর কি, যে আমার শেরপা, তো সে ফাঁকা ছিল না। আর মানে ধলাগিরি ওরকম টাফ মাউন্টেন। ঠিক আছে? তো ওই বললো কাঞ্চনজঙ্ঘা যা। বা আমার যে অ্যাকচুয়ালি আমার যে পার্টনার, ক্লাইম্বিং পার্টনার কৌশিক সরকেল, ও বললো তো কাঞ্চনজঙ্ঘা ক্লাইম্বিং কর, ওটাও খুব ভালো মাউন্টেন, আর ওটাও এখনো পর্যন্ত ক্লাইম্বিং হয়নি। তো সেই সূত্রে কাঞ্চনজঙ্ঘায় যাওয়া। আচ্ছা, এভারেস্ট জয় করা আমরা যখন লেখাপড়া শিখেছি, আমাদের কাছে এভারেস্ট একটা স্বপ্নের জায়গা। মানে এভারেস্ট মানে হচ্ছে তেনজিং নোরগে, যাদেরকে আমরা সিলেবাসে পড়েছি। তো সেই এভারেস্ট জয় করার সম্পর্কে যদি কিছুটা বলো। এখন আমি অ্যাকচুয়ালি যদি বলি, সত্যি কথা বলি, তাহলে আপনি ভাবেন হয়তো আমি ছোটো মুখে বড় কথা বলছি। এভারেস্ট ক্লাইম্বিং করা জাস্ট ওয়েস্ট অফ মানি। ওকে? এবার যারা নাকি স্পন্সর জোগাড় করে যায় তাদের জন্য বিশাল, ঠিক আছে, ওটা একটা গেলাম। আমাদের সিনিয়ররা বলে এভারেস্ট মানে তো পিকনিক। পিকনিক ব্যাপারটা না, ওখানেও টাফ লাগে। মানে আপনার ফিজিক্যাল কন্ডিশন যদি ঠিক থাকে, তাহলে এখন দেখছেন সব মানে যারা অন্ধ, যাদের পা নেই, যাদের পা নেই, যাদের ল্যাংড়া, যারা জীবনে কিছু করেনি তারাও এভারেস্ট ক্লাইম্বিং করে। বুঝতেই পারছেন এভারেস্টের লেভেলটা এত, তার মানে এই জন্য এভারেস্ট ইজি হয়ে গেছে। না, এভারেস্ট এত কঠিন হয়েও লোকে করছে, কারণ ওখানে ফেসিলিটি, সুবিধা অনেক বেশি হয়ে গেছে। আগে সেটা ছিল না। সুবিধার জন্য, ফেসিলিটির জন্য লোকে সবাই করতে পারছে। আর নিজের একটুখানি ট্রেনিং থাকলেই হবে। তাহলে এই না যে ওর কঠিন চলে গেছে। বাট আমার ক্ষেত্রে আর কি লেগেছে, কারণ আমার তো নিজের পয়সা খরচা হয়েছে। আমাকে ইউথ সার্ভিস ডিপার্টমেন্ট 5 লক্ষ টাকার আমাকে স্পন্সরশিপ দিয়েছিল। আর স্টেট ব্যাংক থেকে আমি একটা ইকুইপমেন্টের আমি স্পন্সর পেয়েছিলাম। এছাড়া আমার সব পয়সা আছে আমার নিজের ডিমের দোকানের পয়সা, বাড়ির পয়সা, কিছু বন্ধু-বান্ধবদের পয়সা। এই হচ্ছে ব্যাপার। বোঝাই যাচ্ছে যথেষ্ট কঠিন, মানে এই পাহাড় জীবন যথেষ্ট কঠিন জায়গার ওপর থেকে গেছেন। আচ্ছা, আরেকটা কথা, যে এত এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, সাগর ইত্যাদি পাহাড় তো আপনি জয় করেছেন। এমন কোনো আছে, টার্গেট আছে যেটা করাটা দরকার, এখনো করে উঠতে পারেননি? দেখুন, মাউন্টেনিয়ারিং এক্সপিডিশন যেরকম কঠিন, কিন্তু 10 ক্লাইম্বিং করার আগে যে এক্সপিডিশনটা হয়, মানে আপনার টাকার জোগাড়। ঠিক আছে? মানে এটা আমার সৌভাগ্য কি দুর্ভাগ্য আমি জানি না, যে অন্যান্য স্টেটে এভারেস্ট ক্লাইম্বিং করার পর তাদের একটা এরকম লেভেলে রাখে। তো সেখানে আমি হয়তো বাংলার মেয়ে, তো আমাকে একটা কিসের বলুন না, হোমগার্ড, একটা হোমগার্ডের চাকরি দিচ্ছিল আমাকে। আমি একটা গ্র্যাজুয়েট মেয়ে, আর আমি ন্যাশনাল প্লেয়ার। তো সেরকম একটা চাকরি বাকরি নেইনি। আর তার মধ্যে আমাদের জানেন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কীরকম ছিল, তাই না? আমাদের একমাত্র রোজগার আমাদের ডিমের দোকান। সেখান থেকেও মানে কিছু আর কি করেনি আর কি। তো এক্সপিডিশনে যাওয়ার আগে মানে কিছুই যে করবো, আমি সব কিছু করতে পারি। এবং আমি ক্লাইম্বিং করতাম না, কিন্তু আমি ক্লাইম্বিং করি। আমি ক্লাইম্বিং এখনও করি, রক ক্লাইম্বিংও করি আর মাউন্টেন এক্সপিডিশনও করি। আগের বছরই আমি ইন্ডিয়া টিমের সাথে গেছিলাম অ্যাজ এ ডেপুটি লিডার। 2টো মাউন্টেন, ভার্জিন পিক, আনক্লাইম্ব পিক। পুরো ইন্ডিয়া থেকে 25খানা মেয়ে ওখানে এসেছিল। তার মধ্যে আমরা 2টো পিক আমি ক্লাইম্বিং করেছি, 2টো অন্যরা ক্লাইম্বিং করেছে। তো এরকম। তো হচ্ছে মেন যদি টাকার জোগাড়, স্পন্সরশিপ থাকে। আর যেহেতু দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডে, আমাদের ফ্যামিলিতে কেউ সেই লেভেলে চাকরি, মানে আমাদের মানে আইটি লেভেল বা গভর্নমেন্ট সংস্থায় কেউ কাজ করে না। কারণ যে কোনো এক্সপিডিশনে গেলে টাকা লাগে। আর সোর্স,
আমার সোর্সও নেই, আমার টাকাও নেই। তো এই কারণে আমার দুটো আমি চড়তে পেরেছি। আমার নিজের জমানো ডিমের টাকা, ডিমের দোকানের টাকা, কিছু বন্ধু-বান্ধব, বাড়ির টাকা, সোনা গয়না বিক্রি করার টাকা, সেই দিয়ে আমি চড়েছি, আমার হয়ে গেছে। এবার যখন আবার যদি মনে হয় পাহাড়, আর একটা জিনিস ভালো কথা, আমি যেটা বিশ্বাস করি, আমি পাহাড়ে যাই না, পাহাড় আমাকে ডাকে। হ্যাঁ, কেউ কোনো পাহাড় যদি আমায় ডাকে তাহলে আমি অবশ্যই যাব। ওয়ার্ল্ডের মানে সেকেন্ড হাইয়েস্ট পিক আমরা তো জানি যে K2, গডউইন অস্টিন। কখনো মনে হয়েছে যে K2 যদি চড়া যায় বা প্রথম কথা, দেখুন, যারা মাউন্টেনিয়ারিং করে আর কি, তাদের সব পিকই চড়তে ইচ্ছা হয়। K2টা হচ্ছে আমাদের, যেহেতু ইন্ডিয়ানদের ওটা পারমিশন নেই। হ্যাঁ, যদি মোদি গভর্নমেন্ট পাকিস্তানের সাথে লিঙ্ক করে ওটা খুলে যাওয়ার ব্যবস্থা করে, আর যদি আমার টাকা জোগাড় হয়, অবশ্যই K2 করব। কারণ K2 এখনও আমাদের ইন্ডিয়ানদের কোনো সামিট নেই, যেহেতু পারমিশন দেয় না বলে। আমার তরফ থেকে একটা জিনিস থাকবে, যদি কেউ মাউন্টেনিং করতে চায় বা আমরা যেমন অনেক দেরিতে জানতে পেরেছি, শুরু করতে চায়, ওই ইউটিউব আর ভিডিও দেখে না, সত্যি করে। কারণ প্রপার ট্রেনিং ছাড়া যদি না যায়, সে পাহাড়ে গেলে ফিরবে না। ওকে, আপনারা জানেন বাংলায় এত বড় বড় দুর্ঘটনা হয়েছে, তারপর থেকে কিন্তু অফ আছে, অনেক অফ আছে। যদি প্রপার ট্রেনিং বা কোথায় গিয়ে করতে পারবে, এরকম যদি আমার কাছে কেউ হেল্প চায়, আমি সবসময় করতে পারবো আর কি, মানে করতে রাজি আছি, নো প্রবলেম। আমাকে যে কেউ আমাকে ফোন করে জিজ্ঞেস করতে পারে, যদি অ্যাডভেঞ্চার বিষয়ে ইন্টারেস্ট থাকে। আচ্ছা, আচ্ছা। আপনারা মানে শুনলেন একজন পর্বতারোহীর জীবন কতটা কঠিন হতে পারে, এবং সেই কঠিন তো আরো বেশি হয়ে যায় যদি তার আর্থিক ব্যাকগ্রাউন্ড একটু অনেক কঠিন জায়গা থেকে শুরু করে তারা। তো সেই জায়গার থেকে আমরা তো অবশ্যই চাইবো যে টুসি দাস আগামী দিন আরো অনেক অনেক বেশি সফলতা লাভ করুক, অনেক বড় বড় পিক সামিট করুক। আমরা এটা চাইবো, তাকে আমরা আগামী দিনের শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন, এবং আমরা আগামী সময় অন্য কোনো বিষয় নিয়ে আবার আসবো, সাথে থাকবেন।